কিছুদিন পর পর আমার হাজব্যান্ড মশাইয়ের এই মনে কষ্টটা লেগেই থাকে। আমি নাকি বেশ কিছুদিন থেকে শাক সবজি কম রান্না করছি। এই তো আজকে শাক সবজির বাজার গুছিয়ে তার পছন্দের কিছু রান্নাবান্না করলাম। আর প্রতিদিন এত রান্নাবান্না করার পরেও আমার প্রতিদিনের ব্যবহৃত এই কড়াই পাতিলগুলো কিভাবে এত চকচকে থাকে সেটাই আজকে বলে দিব এবং দেখিয়ে দিব রান্নার সময় আমি কোন টিপস ফলো করি যাতে করে পাতিলগুলো কড়াইগুলো এত পরিষ্কার থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে দ্বিতীয়বার রান্নাঘরে এসে রুটি সেকে নাস্তা রেডি করে নিচ্ছি, কারণ সকাল সকাল একবার মেয়ে স্কুলে চলে গিয়েছে, তাকে টিফিন রেডি করে নাস্তা খাইয়ে দিয়েছি। এখন আমি আর মেয়ের বাবা একসাথে বসে খেয়ে নিব, তার জন্য তাড়াহুড়া করছিলাম। আর দেখুন তাড়াহুড়ার কাজ কেমন হচ্ছে। আগের দিন ওই যে কলিজা পেপসা রান্না করছিলাম সেটা আছে, আর একটা ঝুরা ডিমবাজি করে নিচ্ছি, এটা দিয়ে দুজনে খেয়ে নিব। এই যে দেখুন রুটি সেকার পরে তাওয়ার কি অবস্থা। এটা ননস্টিকের ফ্রাই প্যান হলেও এরকম হয়ে যায়। কিভাবে ক্লিন করি সেটা একেবারে একসাথে দেখাবো। তার আগে বাজার গুছিয়ে রান্না বান্না তো শেষ করে নেই। এই তো নাস্তা করে হাজব্যান্ড বাজারে গিয়েছে, টুকটাক কিছু সবজির প্রয়োজন ছিল, শাক ছিল সেগুলো নিয়ে এসেছে আর সেগুলো গুছিয়ে রাখছি। কিছু শুকনো বাজারও ছিল সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আমার প্রথমে আজকে শাক কাটতে হবে, শাক বাছতে হবে, কারণ কিছুদিন থেকে তার মনে কষ্ট আমি নাকি শাক সবজি কম রান্না করছি। এই তো কলমি শাকের ডাটাগুলো এভাবে কেটে নিচ্ছি, কারণ এগুলো আমাদের ছাদ বাগানে লাগিয়ে দিব। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে খুব সহজে এগুলো হয়ে যাবে, মানে শাক হয়ে যাবে। শাকগুলো অফ ক্যামেরা আমি বেছে নিয়েছি। আর এখন এই যে ডিম এনেছিল সেগুলো ধুয়ে পানি জড়াতে রেখে দিব, তারপরে ফ্রিজে রেখে দিব। বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এখন একটু ক্লান্ত লাগছে। আর জিতনি স্কুল থেকে এসেও যেন খেতে পারে সেজন্য একটা ড্রাগন ফল নিয়ে একটু জুস করে রেখে দিচ্ছি। দেখা গেছে রান্নার আগে করে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে খেতে ভালো লাগে। বেশিরভাগ ফল আমি চেষ্টা করি জুস করে নেওয়ার জন্য, কারণ আমার এবং আমার মেয়ের দুজনেরই পানি শূন্যতাজনিত সমস্যা আছে। তো একটা ড্রাগন কেটে নিয়েছি, একটা ড্রাগন ফল দিয়ে কিন্তু বেশ অনেকটা জুস হয়ে যায়। এখানে পরিমাণ মতো খাওয়ার পানি দিয়েছি, এক টুকরো লেবুর রস দিচ্ছি, 1 চিমটি লবণ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে এখন ব্লেন্ড করে নিব। খুব সহজেই কিন্তু ড্রাগন ফলের জুসটা হয়ে যায়, যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এই তো ব্লেন্ড করে নিয়েছি, জুসটা রেডি হয়ে গিয়েছে। এই তো জুসটা রেডি হয়ে গিয়েছে আর ফ্রিজে রেখে ঠান্ডা করার সময় নেই, এখনই একটু খেয়ে নিব। আর বরফ দিয়ে নিচ্ছি, সেজন্য চকলেটের মোল্ডে আমি বরফ বসিয়েছি, সেজন্য খুব সুন্দর ডিজাইন হয়েছে। এই তো এখন আবারও চলে এলাম রান্না করার জন্য। আসলে রান্না হচ্ছে বড় চিন্তার একটা বিষয়। রান্না করলে মনে হচ্ছে যেন সব কাজ শেষ। আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। ওই তো হাজব্যান্ডের সব পছন্দের খাবার রান্না করব আর কি। তার এই শাক সবজি এগুলাই অনেক পছন্দের। আর ওই যে কলমি শাক কেটে ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি, এখন কেটে নিচ্ছি। এখানে কিছুটা নদীর মাছ আর রুই মাছ ভেজে নিয়েছি। প্রথমে নদীর মাছটা আমি দো পেঁয়াজু করে নিব। সব মশলা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি আর এখন মাছও দিয়েছি। পাশের চুলায় কিন্তু শাক সেদ্ধ করা হয়ে গিয়েছে। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এই তো এটা ছিল নদীর বেলে মাছ, বেলে মাছটা হয়ে এসেছে। কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আর শাক ভাজির আগে পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে থাকি। শাকের মধ্যে লবণ দিলে বেশি পানি ছেড়ে যায় আর শাকের সবুজ কালারটা থাকে না। আর এই তো এখানে পেঁপের মশলা কষিয়ে পেঁপে আলু দিয়ে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। আর পেঁপে এভাবে রান্না করলে আমি কম মশলায় রান্না করার চেষ্টা করি, একেবারে অল্প মশলা কষিয়ে রান্না করে নিচ্ছি। এই ঝোলটা মাখা মাখা হলে রান্নাটা হয়ে যাবে। শেষ মুহূর্তে ভাজা মাছ আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো শাক ভাজি এবং মাছ দু পেঁয়াজু হয়ে গিয়েছে, এগুলো রেডি করে ওই যে পাতিল থেকে বেড়ে নিচ্ছি। সব আজকে ক্লিন করব, কিভাবে ক্লিন করি কিভাবে চকচকে থাকে সেটাই কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে পেঁপে রান্নাটা হয়ে গিয়েছে, একটা কড়াইয়ে তুলে নিচ্ছি, কারণ এই পাতিলগুলো আজকে আমি ধুয়ে দেখাবো কিভাবে এত চকচকে থাকে। এই যে দেখুন সকাল থেকে যত হাঁড়ি পাতিল ছিল সব রেখে দিয়েছি, চায়ের পাতিল ননস্টিকের ফ্রাই প্যান সব কিছু। আসলে পাতিলের ধরন অনুযায়ী এক একটা পাতিল এক একটা মাজনি দিয়ে আমি মেজে থাকি। এই যে নরম যে ফোমের মাজনিটা দেখছেন এটা দিয়ে প্লেট বাটি সব মেজে থাকি। আর সব সময় যে কড়াইগুলো বেশি পরিষ্কার করতে হবে সেগুলো আমি এরকম একটা তারের মাজনির মধ্যে কিছুটা ছাই আর ভিম লিকুইড দিয়ে হালকা মেজে নিই। এটা যেহেতু প্রতিদিন আমি মেজে ফেলি তাই হালকা মাজলেই হয়ে যায়। আর এই চায়ের পাতিলটা কিন্তু অনেক বেশি লাল হয়ে গিয়েছে, যেহেতু স্টিলের ছিল ভালো করে একটু মেজে নিলেই কিন্তু সাদা হয়ে যায়। আর এই যে এই পাতিলগুলো আমি প্রতিদিন রান্না করি, প্রতিদিন এভাবে রান্নার পরে একটা তারের মাজনি দিয়ে সাথে একটু ছাই আর ভিম লিকুইড
পাইপ দিয়ে মেজে ফেলি। আসলে প্রতিদিন রান্নার পরে হালকা মেজে ফেললে একেবারে বেশি ময়লা হয় না, এমনিতেই চকচকে থাকে। তারপরেও যদি বেশি কয়দিন মাজা না হয় তখন দেখতে পাচ্ছেন এই যে চিরিস কাগজ, এটা খুব অল্প দামে পাওয়া যায়। আমি এরকম টুকরো করে রেখে দিয়ে এক টুকরো দিয়ে 2 থেকে 3টা পাতিল মাজা যায়। সাথে একটু ভিম লিকুইড আর ছাই দিয়ে মেজে নিলেই কিন্তু খুব সহজে কঠিন ময়লা উঠে যায়। তবে এই চিরিস কাগজ কখনোই ননস্টিকের পাতিলে ব্যবহার করবেন না। এরকম কড়াই এবং পাতিলগুলোতে ব্যবহার করলে খুবই চকচকে হয়ে যায়। আমি শুধু আমার কাজের ধরন আমি কিভাবে পরিষ্কার রাখি সেটাই দেখাচ্ছি। আমি কাউকে কিন্তু ফেসবুকে শেখাতে আসি না বা ইউটিউবে, আমি আমার কাজের ধরনগুলো দেখিয়ে থাকি। আর এই যে ননস্টিকের ফ্রাই প্যানগুলো, এখানে নতুন একটা মাজুনি নিয়েছি রিসেন্টলি, এটা দিয়ে মেজে থাকি। যতই লাল হোক না কেন খুব সহজে উঠে যায়, তবে কোনো কোটিং কিন্তু উঠে না, এটা আমার কাছে ভালোই লেগেছে। তবে ননস্টিকেরগুলো ব্যবহার করতে একটু সাবধানে ব্যবহার করতে হয়, মানে চুলার আঁচটা আমি চেষ্টা করি কমিয়ে রেখে রান্না বান্না বা ভাজা পোড়া করার জন্য। আর আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, আমি চেষ্টা করি সবসময় কম আছে রান্না করার জন্য, এতে করে আমার গ্যাস সেভ হয় আর পাতিলগুলোও কিন্তু বেশি লেগে যায় না, পোড়া লেগে যায় না বা ময়লা হয় না। তারপরেও একটু লালচে হয়ে গেলে এভাবে মেজে নেই। দেখুন প্রত্যেকটা পাতিল এখন ধুয়ে দেখাচ্ছি কড়াই সহ কতটা চকচকে হয়ে গিয়েছে। এভাবে প্রতিদিন রান্নার পরপর কিন্তু আমি মেজে ফেলি, তবে প্রতিদিন এতগুলো পাতিল কিন্তু ময়লা হয় না, 1টা থেকে 2টা হয়। এই তো শুকিয়ে যাওয়ার পরে দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে। কালো যে কড়াইটা দেখতে পাচ্ছেন এটা অনেক দিনের পুরনো, প্রত্যেকটা পাতিল এভাবে আমি চকচকে রাখি। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। আজকে আল্লাহ হাফেজ।